রয়্যাল এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা বাংলার আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। এটা ডব্লিউবিটিএ টেস্ট পেপারের যে 4 নম্বর যে স্কুলটা যেটা রয়েছে 13 নম্বর পৃষ্ঠায়, টেস্ট পেপারে 13 নম্বর পৃষ্ঠায় যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটির আলোচনা। তো দেখতে থাকো প্রশ্নগুলো। তো প্রথম প্রশ্ন কি রয়েছে, কতদিন নদের চাঁদে নদীকে দেখা হয়নি? খুব বৃষ্টি হচ্ছিল, নদের চাঁদ নদীপ্রেমিক হলেও সে বাড়ি থেকে বেরোতে পারেনি, তাই তার কতদিন দেখা হয়নি? 5 দিন ধরে সে নদীকে দেখতে পারেনি। তারপরে প্রশ্ন, সব্যসাচী মল্লিক পেশায় কি ছিলেন? সব্যসাচী মল্লিক হিসেবে যাকে সন্দেহ করা হয়েছিল সেই গিরিশ মহাপাত্র, তার পেশা কি ছিল? তার পেশা ছিল ডাক্তার। সে ছিল একজন ডাক্তার। অসম্ভব হরিদার গলায় এরকম স্বর এরকমই নয়, কথাটি কে বলেছে? ভবতোষ, লেখক, গল্পকথক নাকি অনাদি? এই যে হরিদার গলার স্বর এরকম নয়, এটা তার দুই বন্ধু যখন জগদীশবাবুর বাড়িতে গিয়েছিল তখন তারা শুনে অবাক হয়ে গেছিল যে এটা তো হরিদার গলা কিছুতেই হতে পারে না। তো এই কথাটা দুজনের মধ্যে কে বলেছিল? না, ভবতোষ বলেছিল। পরের প্রশ্ন, কুম্ভকর্ণ কোথায় ভূপতিত হয়েছিলেন? আমরা জানি কুম্ভকর্ণ 6 মাস ধরে ঘুমতো। তো তাকে যখন তার বাকি সব বড় বড় বীরেরা মৃত্যুবরণ করছে রামের অস্ত্রে, তো তখন রাবণ কি করলো? রাবণ বাধ্য হয়ে তার ভাইকে ঘুম থেকে তুললো। তো আশীর্বাদ এরকমই ছিল, সে যদি 6 মাস ঘুমানোর পর উঠতো তাহলে তাকে কেউ মারতে পারতো না। কিন্তু যেহেতু সে মারা গেল, 6 মাসের আগেই ঘুম থেকে উঠলো এবং মারা গেল, তাই সে যখন যুদ্ধে গেল, যুদ্ধ কোথায় হচ্ছিল? না, সমুদ্রের পাড়ে যুদ্ধ হচ্ছিল এবং সেখানে সে রামের সঙ্গে যুদ্ধে মারা গেল। তাহলে নিশ্চয়ই শরীরটা কোথায় পড়ে থাকবে? সে সমুদ্রের তীরেই। তাই উত্তর কি হবে? সিন্ধু তীরে। পরের প্রশ্ন কি, হেঁটে গেল? হেঁটে কে গেল? হেঁটে গেল গির্জার এক নান। এখানে হেঁটে গেল চলে গেল কথা দুটো একই রকম হলেও চলে গেল যদি থাকে তখন উত্তর হবে কুকুর, হেঁটে গেল থাকলে হবে গির্জার এক নান। পরের প্রশ্ন, গানের মাথায় কি ওড়ে? গানের মাথায় ওড়ে শকুন এবং চিল, শকুন বা চিল। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? উক্তিটি কালিদাসের। এটা কাব্যেই খাটে, বিজ্ঞানে নয়। পরের প্রশ্ন কি, পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হলো। কলমের দুনিয়ায় কে সত্যিকারের বিপ্লব ঘটিয়েছে? না, ফাউন্টেন পেন। তারপরে প্রশ্ন, কোথায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য? উত্তর হবে ইউরোপ আমেরিকায়। কেন? না, ইউরোপ আমেরিকার পাঠকেরা বিজ্ঞান সম্পর্কে তাদের যথেষ্ট ধারণা রয়েছে, তাই সেখানে কোনো একটা গভীর তত্ত্ব যদি আলোচনা করা হয় তাহলে কিন্তু তাদেরকে গোড়া থেকে বলতে হয় না, ফলে সেখানে বিজ্ঞান নিয়ে বই লেখা খুব সহজ। কর্মবাচ্যের কর্তাকে কি বলে? কর্মবাচ্যের কর্তাকে বলে অনুক্ত কর্তা। শুধু কর্মবাচ্য নয়, যদি ভাববাচ্যের কর্তা থাকে তখনও কিন্তু হবে অনুক্ত কর্তা। ভাববাচ্য এবং কর্মবাচ্য এই দুটো বাচ্যে কর্তা যেহেতু প্রাধান্য পায় না, তাই একে আমরা কি বলবো? অনুক্ত কর্তা বলবো। সাপেক্ষ পদ কি জাতীয় বাক্যে ব্যবহৃত হয়? কি জাতীয়? না, জটিল বাক্যে। আমরা সাপেক্ষ পদ জানি, যে, সে, যখন, তখন, যদি, তবে, যার, তার, এই ধরনের পদগুলো হচ্ছে সাপেক্ষ পদ। সেটা আমরা জানি জটিল বাক্যে ব্যবহৃত হয়। পূর্বপদ সংখ্যাবাচক, পরপদ বিশেষ্য হলে সেই সমাসটাকে কি বলবো আমরা? তাকে আমরা বলবো দ্বিগু সমাস। নামপদ বলতে কি বোঝায়? আমরা জানি নামপদ বলতে বিশেষ্য পদকেই বোঝায়, তাহলে এটা কি হবে? বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদগুলি। তোমায় নিয়ে বেড়াবে গান, রেখাঙ্কিত পদটি, এই যে তোমায় পদটি কি কারক? তোমায়, কাকে নিয়ে বেড়াবে গান? কে বেড়াবে? গান বেড়াবে। গান যদি থাকতো তখন হতো কর্তৃকারক, কিন্তু গান কাকে নিয়ে বেড়াবে? না, তোমায়। তাহলে তোমায় পদটি কি হবে? তোমায় পদটি হবে কর্মকারক। পরে প্রশ্ন, আমরাও চেষ্টা করে দেখতাম। এই যে আমরা, তোমরা, এই ধরনের যদি পদ থাকে তখন সেটা কি হয়ে যায়? তখন সেটা কি সমাস হয়? এক্সেস দ্বন্দ্ব সমাস। পরের প্রশ্ন, আজকের দিনটা বেশ কাটলো। গঠনগত দিক দিয়ে বাক্যটি কি বাক্য? গঠনগত দিক দিয়ে বাক্যটি সরল বাক্যের উদাহরণ। যে বাক্যে ক্রিয়ার ভাবই প্রাধান্য পায় তাকে কি বলে? কর্তার ভাব প্রাধান্য পেলে কর্তৃবাচ্য, কর্মের ভাব প্রাধান্য পেলে কর্মবাচ্য, ক্রিয়ার ভাব যদি প্রাধান্য পায় তাহলে ভাববাচ্য। তাহলে কোনটা উত্তর হবে? উত্তর হবে খ। তারপরে আমরা এসিকিউ প্রশ্নগুলো আলোচনা করছি। তপন প্রথমে ঠাট্টা ভাবে, কোনটিকে তপন প্রথমে ঠাট্টা ভেবেছিল? তপন প্রথমে কি ঠাট্টা ভেবেছিল? না, যখন তপন এক আসনে বসে একটা গল্প লিখে ফেলেছিল এবং সেই গল্পটা নিয়ে তার মাসি মেসোর কাছে গেল, তখন মেসো পড়ে দেখে বলল, বাহ, এ তো বেশ সুন্দর গল্প লিখেছে। কারণ তপনের বয়সী ছেলেমেয়েরা খুন, জখম, অ্যাক্সিডেন্ট এইসব নিয়ে গল্প লেখে, কিন্তু তপন লিখেছে কি? তার স্কুলে যাওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে। তো তপনের মেসো বলে এই গল্পটা একটু কারেকশন করে ছাপতে দেওয়া চলে। তো তখন প্রথমে তপন ভাবলো যে এটা হয়তো ঠাট্টা, কিন্তু পরে যখন মেসোর মুখে করুণার একটা চিহ্ন দেখতে পেল তখন সে বুঝতে পারলো যে না, মেসো ঠিক কথাই বলছেন। তো তাহলে মেসোর এই ছাপতে দেওয়ার কথা বলাটাকে তপন প্রথমে ঠাট্টা ভেবেছিল। পরের প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস।
জগদীশবাবু তা কিভাবে পেলেন? ভয়ানক দুর্লভ জিনিস ছিল সন্ন্যাসীর পায়ের ধুলো। তো জগদীশবাবু সেই সন্ন্যাসীর পায়ের ধুলো কিভাবে নিলেন? না কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তিনি যখন সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, সন্ন্যাসী তখন পা বাড়িয়ে দিলেন। তো তখনই জগদীশবাবু কি করেছিলেন? তার পায়ের ধুলো নিয়ে ফেলেছিলেন। পরের প্রশ্ন, অনিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য। এখানে কোন নিয়মের কথা বলা হয়েছে? কোন নিয়মের কথা? না রেলওয়ে কর্মচারীরা যদি ফার্স্ট ক্লাস টিকিট কাটে ট্রেনের, তাহলে তাকে কেউ অসুবিধায় ফেলতে পারে না, সে সারা রাত্রি ঘুমিয়ে ঘুমিয়ে আরামে যাবে। কিন্তু পুলিশের ক্ষেত্রে সেই নিয়মটা খাটে না, পুলিশ তাকে চাইলেই ট্রেনে নামাতে পারে। তারপরে প্রশ্ন, আঁকড়ে ধরে সে খড়কুটো, কথাটির তাৎপর্য কি? কথাটির তাৎপর্য হচ্ছে আমরা যদি কোনো নদীতে, হয়তো নদীতে আমরা কেউ ভেসে যাচ্ছি, তখন যেটা আমরা সামনে পাই, যদি ছোট্ট একটা ডালও আমরা সামনে পাই, তাহলে কি করি? সেটাকে খড়কুটোর মতো আমরা ধরে ফেলতে চাই। তাহলে আমাদের শেষ সম্বল সেটা, তাই সেটাকে আমরা খড়কুটো বলছি। তো সেই রকম কবির কাছে একটি মাত্র কোকিল ছিল, এবং সেই কোকিলটা সহস্র উপায়ে গান বাঁধত। তাই কবির কাছে বড় বড় পাখি বা বড় বড় গায়ক পাখি না থাকলেও সেই কোকিল একটা বা দুটো যে গান গাইছে, সেই দুটো বা একটা গানকেই তিনি খড়কুটোর মতো আঁকড়ে ধরছেন। তারপরে প্রশ্ন, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। কিসের জন্য নদের চাঁদ গর্ব অনুভব করেছে? না 1 মাইল দূরে, স্টেশন থেকে 1 মাইল দূরে যে ব্রিজটা রয়েছে, নতুন রং করা ব্রিজটা, সেই ব্রিজটির জন্য নদের চাঁদ গর্ব অনুভব করেছে। পরের প্রশ্ন, রক্তের একটা কালো দাগ, কেন সেই কালো দাগ? আমরা জানি অশোকে একজন কবিতায় কিছুদিন আগেই ঘটে গেছে কি একটা যুদ্ধ, তো সেই যুদ্ধের সময় সেখানে রক্তপাত ঘটেছে, আর রক্তপাত ঘটার ফলে সেখানে সেই রক্ত কিছুদিন ধরে জমা হওয়ার ফলে সেটা শুকনো হয়ে গেছে, এবং শুকনো হওয়া রক্তটা কালো কালো রঙে পরিণত হয়েছে, তাই রক্তের দাগটা কি কালো দাগ। পরের প্রশ্ন কি, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, আদিম যুগকে কেন উদ্ভ্রান্ত বলেছেন? কারণ হচ্ছে সেই আদিম যুগে স্রষ্টা নিজের সৃষ্টিতে সন্তুষ্ট ছিলেন না, তিনি বারবার সৃষ্টি করছিলেন, ধ্বংস করছিলেন। তো এই সৃষ্টি ধ্বংসের মধ্যে তিনি ঠিক থাকতে পারছিলেন না বলেই তাকে কি বলা হচ্ছে? উদ্ভ্রান্ত যুগ বলা হচ্ছে। সপ্ত মহা সিন্ধু দোলে কপোল দোলে, কোথায় কি দোলে? না কপোল তোলে সপ্ত সিন্ধু দোলে। পরের প্রশ্ন, ইন্দ্রসাপে বিদ্যাধরী, বিদ্যাধরী কাকে কেন বলা হয়েছে? কাকে বলা হয়েছে? না পদ্মাকে বলা হয়েছে। পদ্মা যখন তার রাত্রি যাপন করে পিতৃপুরে, যখন তিনি সমুদ্রের পাড়ে এলেন, তখন দেখলেন 4 সখী চারদিকে পড়ে আছে। তো সেই 4 সখীর মধ্যে একজন সখী ছিলেন কি? পদ্মাবতী। সেই পদ্মাবতীর রূপ দেখে, দেখিয়া রূপের কলা বিস্মৃত হইল বালা, তো তার সেই রূপের কলা দেখে, তাকে বিদ্যাধরীর মতো সে অতি সুন্দরী দেখে পদ্মাবতীকে কি বলা হয়েছে? বিদ্যাধরী বলা হয়েছে পদ্মাবতীকে। এই কাল সমরে, এই সমরকে কাল কেন বলা হয়েছে? কেন কাল বলা হয়েছে? কারণ রাবণ আর রামের যুদ্ধে দেখা যাচ্ছে বড় বড় বীরেরা সব মারা যাচ্ছে। তো এত বড় বড় বীরেরা মারা যাচ্ছে, বীরবাহু, কুম্ভকর্ণ, এরকম বড় বড় বীরেরা মারা যাওয়ায় তাকে রাবণ কাল সমর বলেছেন। এছাড়াও রাবণ বুঝতে পেরেছেন যে বিধিও তার প্রতি বাম, তাই শিলা জলে ভাসছে। তো এই রকম বিধি তার প্রতি বাম এবং বড় বড় বীরেরা মারা যাচ্ছে, যাদের মারা যাওয়ার কথা নয়। তো এই রকম পরিস্থিতির জন্য এই যুদ্ধটাকে রাবণ কি বলছেন? কাল সমর বলছেন। পরের প্রশ্ন কি, লেখকের কারখানায় কিভাবে লেখালেখির কাজ চলছে? লেখকের কারখানায় কলম হারিয়ে যেতে বসেছে। তো এই কলম হারিয়ে যেতে বসায় কি হচ্ছে? না কম্পিউটারে সবাই চৌকো আকৃতির একটা জিনিস নিয়ে বসে আছে, এবং তার নিচে একটা কিবোর্ড, তাতে এক একটা হরফ ছাপা রয়েছে, তো সেটায় তারা সবাই লেখালেখি করছে। পরের প্রশ্ন কি, মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি, কবি সেই কি বলেছেন? সেই কবি বলেছেন যে আমি দুর্বল, তুমি সবল, তুমি সাহসী, আমি ভীরু, তবুও যদি তুমি আমাকে মারতে চাও তাহলে ধরে নাও আমি মৃত। তারপরে প্রশ্ন কি জন্য অনেক সময় বাংলায় বিজ্ঞান বিষয়ক রচনা উৎকট হয়? কখন উৎকট হয়ে যায়? না যখন আমরা তার আক্ষরিক অনুবাদ করে ফেলি, তার অভ্যন্তরীণ অর্থ না বলে আমরা তার আক্ষরিক অনুবাদ করে ফেলি, তখন রচনা কি হয়ে যায়? উৎকট হয়ে যায়। পরের প্রশ্ন কি, অনুসর্গের আর কি কি নাম রয়েছে? আমরা জানি অনুসর্গের আর নাম হচ্ছে কর্মপ্রবচনীয় এবং পরসর্গ। অনুসর্গ পরে বসে বলে পরসর্গ। তারপর কি, নিরপেক্ষ কর্তা কাকে বলে? উদাহরণের সাহায্যে বুঝে নাও। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, শুনে নাও। কি নিরপেক্ষ কর্তা আমরা কাকে বলবো? যখন একটা বাক্যের মধ্যে দুটো ক্রিয়া থাকবে, একটা সমাপিকা ক্রিয়া এবং একটা অসমাপিকা ক্রিয়া, তখন অসমাপিকা ক্রিয়ার যে কর্তা তাকে আমরা বলবো নিরপেক্ষ কর্তা। যেমন কি, যেমন সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে, এই যে উঠলে, উঠলে শব্দটা কি? উঠলে শব্দটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো এর কর্তাকে, এর কর্তা সূর্য, তাই সূর্য নিরপেক্ষ কর্তা।
পরের প্রশ্ন, সহার্থক বহুব্রীহি সমাস বলতে কি বোঝো? সহ অর্থের সঙ্গে যখন কোনো পদের সমাস হবে তখন তাকে আমরা বলবো সহার্থক বহুব্রীহি সমাস। পরের প্রশ্ন কি, কোন কোন সমাসের ক্ষেত্রে অলোপ দেখা যায়? অলোপ কোন কোন সমাসে দেখা যায়? না আমরা জানি দ্বন্দ্বতে দেখা যায়, বহুব্রীহিতে এবং তৎপুরুষ সমাসে। এইগুলোতে আমরা জানি কি না কর্মধারয়, তৎপুরুষ এবং দ্বন্দ্ব, এই তিনটে সমাসে আমরা জানি অলোপ সমাস দেখা যায়। বিধেয় সম্প্রসারক বলতে কি বোঝো? বিধেয় সম্প্রসারক কি? যখন একটা বাক্য দীর্ঘ হয় তখন তার বিধেয় অংশের সঙ্গে নানান শব্দ, নানান পদ যুক্ত হয়, তো সেই পদগুলো যুক্ত হয়ে বিধেয়টাকে কি করে বাড়িয়ে দেয়, একেই আমরা বলবো বিধেয় সম্প্রসারক। যেমন কি, যেমন রাম ভালো ছেলে, এখানে আমরা কি বলতে পারি? রাম উদ্দেশ্য এবং ভালো ছেলেটা বিধেয়, তাহলে এটা আমরা বলতে পারি যে রাম একজন খুবই ভালো ছেলে, তাহলে একজন খুবই ভালো ছেলে, এই যে এতটাই কি হবে? বিধেয় সম্প্রসারক। পরের প্রশ্ন কি, নির্দেশক ভাব। যখন কোনো কিছু নির্দেশ প্রকাশ করে তখন সেই ক্রিয়ার ভাবকে আমরা কি বলবো? নির্দেশক ভাব বলবো। তারপরে প্রশ্ন কি, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? কর্মকর্তৃবাচ্য কাকে বলে? না যে বাচ্চে কর্তা অনুপস্থিত কর্ম কর্তার ভূমিকা পালন করে দিচ্ছে তাকে আমরা কি বলবো? কর্মকর্তৃবাচ্য বলে। যেমন কি না, যেমন শাঁখ বাজে, এখানে শাঁখ তো নিজে বাজতে পারছে না, শাঁখ কেউ বাজাচ্ছে কিন্তু সেই কর্তা অনুপস্থিত, তাহলে কর্ম কর্তার ভূমিকা পালন করছে, তাই একে আমরা কি বলবো? কর্মকর্তৃবাচ্য বল। পরের প্রশ্ন কি, বাচ্য শব্দের অর্থ কি? বাচ্য শব্দের অর্থ কি? না বাচ্য বলতে আমরা জানি, বাচ্য বলতে আমরা বুঝি কথা বলার যে বচন ভঙ্গি, সেই বচন ভঙ্গিকে আমরা বলি বাচ্য। পরের প্রশ্ন কি, এসো যুগান্তের কবি, এটা যদি আমরা ভাব বাচ্যে করি তাহলে কি হবে? যুগান্তের কবির আশা হোক। এই যে যুগান্তের কবি, এর সঙ্গে আমরা কি করব? র বিভক্তি যোগ করব এবং এসোটাকে আশা হোক। পরের প্রশ্ন কি, তপনের নতুন মেসমশাই একজন লেখক, জটিল বাক্যে রূপান্তরিত করলে কি হবে? না আমরা যিনি তিনি যখন তখন এইসব সাপেক্ষ পদ ব্যবহার করি জটিল বাক্যে, তাহলে এটাতে আমরা বলবো কি, যিনি তপনের নতুন মেসমশাই তিনি একজন লেখক। তো এই ছিল আজকে 1 নম্বর এবং 2 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো এমসিকিউ এবং এসএকিউ এর আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।